আসসালামু আলাইকুম। একটু আগে একটা ক্লাস আপলোড দিয়েছি যেখানে আইসিটি এর 10 থেকে 12টা টাইপ বলে দিয়েছি। সৃজনশীল গুলো আসবে এই 10 থেকে 12টা টাইপের ভিতরেই থাকবে। তো আজকে আমরা এই টাইপ গুলা কভার করব, এমন ভাবে কিছু সৃজনশীল প্র্যাকটিস করাবো। এই সৃজনশীল গুলা প্র্যাকটিসের মাধ্যমে আমরা টাইপ গুলা কভার করে ফেলবো। ঠিক আছে, বোর্ড সিকিউ গুলা প্র্যাকটিস করাবো তোমাদের। ঠিক আছে, তো আজকের একটা মাস্টার ক্লাস হতে যাচ্ছে। তোমরা তোমাদের কাজ হবে তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, একলা একলা ক্লাসটা করে ফেলো না। ঠিক আছে, ওকে। প্রথম সৃজনশীল দেখো, গ নাম্বার প্রশ্ন কি বলছে। ক কত হচ্ছে মুখস্থ টাইপ, তো আমরা গ গ দেখাবো যেটা উদ্দীপকের সাথে রিলেটেড। গ নাম্বার, নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। এখন উদ্দীপকে চলে যাই। এই যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটি কৃত্রিম মডেল প্রণয়ন করেন। প্রকৌশলীগণ কি করেছে? কৃত্রিম সিমুলেটেড পরিবেশ। তাহলে আমরা কিন্তু পড়ছি যে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে। এটা কি কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা? গ নাম্বারের উত্তর হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি গ নাম্বার যে বলছে প্রকৌশলগণের ব্যবহৃত প্রযুক্তিটি কি ব্যাখ্যা করো। ভার্চুয়াল রিয়েলিটি প্রথম এটা লেখা ফেলো। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি? কৃত্রিম বাস্তবতা, বাস্তবের মতো নয় তবে কৃত্রিম একটা পরিবেশ সৃষ্টি করা। এটা এর মাধ্যমে অনেক কিছু করা হয়, কার ড্রাইভিং, বিভিন্ন কিছু করা হয়। তারপরে বলছে এটা ব্যাখ্যা করো। তারপরে ব্যাখ্যাগুলো দেওয়া, যেমন কার ড্রাইভিং, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন যুদ্ধক্ষেত্রের মধ্যে নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হয়, বিমান নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কাজগুলো একটু বর্ণনা করে লিখবা, তারপরে দেখবা তুমি ভালো একটা মার্ক পেয়ে গেছো। এবং যদি ভার্চুয়াল রিয়েলিটি এই যদি দেখা গেছে ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে তোমার ভার্চুয়াল রিয়েলিটি আছে কৃত্রিম বাস্তবতা, তারপরে তারপরে ভার্চুয়াল রিয়েলিটি আছে, রোবোটিক্স আছে, কায়া সার্জারি আছে। এই টাইপগুলো প্রথমত যদি দেখা গেছে তুমি আগে তেমন ভাবে ক্লিয়ার ভাবে পড়ো নাই, আমার ইউটিউব চ্যানেলে 10 থেকে 12 মিনিটের এই এই প্রথমত যে ছোট ছোট কিছু টাইপ আছে, এই টাইপগুলোর উপর একটা ক্লাস দেওয়া আছে। ওই টাইপগুলো এই ক্লাসটা করে ফেলবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা গ নম্বর কোশ্চেনে চলে যাই। গ নম্বর, উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রমিক বাজারে উপর কিরূপ প্রভাব ফেলবে। ঠিক আছে, শিল্প বর্ণিত প্রযুক্তিটি। ওকে, আবার আমরা যাই। বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠানে চতুর্থ বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা করে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরি করা। এখন মানুষের সাহায্য ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের মাধ্যমে বলতেই তো আমি বুঝতে পারছি যে কোশ্চেনটা হবে রোবোটিক্স। ঠিক আছে, রোবোটিক্স মানুষের সাহায্য ছাড়াই। এখন রোবোটিক্সটা কি? রোবোটিক্স হচ্ছে বিজ্ঞানের যে শাখায় রোবটের নকশা, ডিজাইন এবং এর কাজ নিয়ে আলোচনা করা হয়, সেইটাই হচ্ছে রোবোটিক্স। ঠিক আছে, তারপর রোবোটিক্সটা লেখার পরে বলছে শ্রম বাজারের উপর এটা কিরূপ প্রভাব ফেলবে। শ্রম বাজারের উপরে তো তুমি দেখো, মনে করো একটা প্রতিষ্ঠানে 1 থেকে 150 শ্রমিক লাগে, বা আরো বেশি ধরলাম, এখন হাজার হাজার লোক লাগে ধরলাম। এখন একটা রোবটই কিন্তু 50 জন 60 জনের কাজ করে ফেলতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? শ্রমিক অনেক কম লাগবে। ঠিক আছে, অনেক কম শ্রমের ব্যয় হবে, এটা রোবটই অনেকের কাজ করে ফেলতে পারে। এই কথাগুলো জাস্ট লিখবে, একটু বর্ণনা করবা। রোবোটিক্সটা প্রথমে লিখে যে এটা হচ্ছে রোবোটিক্স, রোবট কাকে বলে এটা লিখবা, তারপরে একটু বর্ণনা দিবা, দেখবা ভালো একটা মার্ক পাইতেছো। ঠিক আছে, ওকে। তারপরে এই যে এই সৃজনশীলটা হচ্ছে তোমার 24 সালে তোমার ঢাকা বোর্ড আর হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ডে আর দিনাজপুর বোর্ডে, এই দুইটা বোর্ডে আসছে 24 সালে। ঠিক আছে, আর বুঝতে পারছো যে টাইপগুলো কতটা ইম্পর্টেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স। আর তোমরা বললাম যে যদি ভার্চুয়াল রিয়েলিটি মানে প্রথম অধ্যায় যেই টাইপগুলো আছে, ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, ন্যানো টেকনোলজি, এগুলো যদি আগে তেমন ভাবে ক্লিয়ার করে না থাকো, তাহলে আমার এই চ্যানেলে 10 থেকে 12 মিনিট, জাস্ট 10 থেকে 12 মিনিটের একটা ক্লাস দেওয়া আছে প্রথম অধ্যায়ের উপরে। ওই ক্লাসটা করে ফেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে। পরবর্তী সৃজনশীল ক নাম্বার, উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা কর। ব্যবহৃত যে প্রযুক্তিটা আছে দেখি। ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগে নিহত শ্রমিকদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। তো ডিএনএ পরীক্ষার মাধ্যমে ব্যবহৃত যে প্রযুক্তিটা, এর মাধ্যমে ডিএনএ পরীক্ষার মাধ্যমে কিভাবে শ্রমিক শনাক্ত করা হয় বলো তো? কি পরীক্ষার মাধ্যমে? সেটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তির মাধ্যমে। বায়োমেট্রিক্স প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তি কি করা যায়? শনাক্ত করা যায় এই ডিএনএ পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, তাহলে গ নম্বর প্রযুক্তিটা হয়ে গেছে, এখন ব্যাখ্যা করো। লিখবা বায়োমেট্রিক্স কাকে বলে। বায়োমেট্রিক্স হচ্ছে কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয় হিসেবে শনাক্ত করার প্রযুক্তিকে বলা হয় বায়োমেট্রিক্স। ঠিক আছে, বায়োমেট্রিক্স আচরণগত বৈশিষ্ট্য শরীরবিদ্যা আছে, যেমন ডিএনএ প্রযুক্তি হাতের স্বাক্ষরের মাধ্যমে, কিবোর্ড টাইপিং এর মাধ্যমে, মুখের আইরিশ শনাক্তকরণের মাধ্যমে। এই কথাগুলো লিখবা। ঠিক আছে, আর ওই যে একটু আগে বললাম যে
10 থেকে 12 মিনিটের একটা ক্লাস আছে, ওইখানে এই বায়োমেট্রিক্সটাও বোঝানো আছে, ঠিক আছে। তারপরে গহ নাম্বার দেখো, উদ্দীপকের রাকিবের আবিষ্কৃত যন্ত্রটিকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার সম্ভব বিশ্লেষণ করো। ওকে, দেখো, রাকিব এক ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে ও উদ্ধার কার্যে সহায়তা করবে, ঠিক আছে। তো অগ্নি নির্বাপন কাজও করবে, উদ্ধার কাজও করবে, এমন একটা যন্ত্র আবিষ্কার করছে। তাহলে এই যন্ত্রটা কি হবে তোমরাই বলো। সেটা হচ্ছে রোবটিক, মানে রোবট আবিষ্কার করছে, রোবট, ঠিক আছে। আর রোবট সেই শাখার নাম হচ্ছে রোবোটিক্স, ঠিক আছে। রোবটের যেই শাখায় রোবট নিয়ে গবেষণা, রোবটের নকশা, ডিজাইন, কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে রোবোটিক। এখন বলছে ব্যবহৃত প্রযুক্তি দৈনন্দিন কাজে ব্যবহার সম্ভব, ঠিক আছে, এটা ব্যাখ্যা কর। তো রোবট দ্বারা সকল ধরনের কাজ করা যায়। কয়েক বছর আগে বাংলাদেশে একটা রোবট টানছিল সুফিয়া, এবং দেখা যায় বিশ্বের উন্নত সব দেশের মধ্যে তোমার রেস্টুরেন্টের খাবার সার্ভ করে রোবটরা, ঠিক আছে। তো এটা সকল ধরনের ঘরোয়া কাজে বলো, তোমার নিরাপত্তার কাজে বলো, সকল ধরনের কাজে কি রোবটের ব্যবহার রয়েছে। তো রোবটের একটু ব্যবহারটা লেখবা, বিশ্লেষণ করবা, লেখবা, দেখবা ভালো একটা মার্ক পাই গেছো। তারপর আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাই। ওকে, তার পরবর্তী সৃজনশীল এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে আসছে। আচ্ছা দেখো, 3টা চিত্র দেওয়া আছে। গ নাম্বার প্রশ্ন করছে যে নেটওয়ার্ক 1 এর টপোলজিটা ব্যাখ্যা করো। তাহলে নেটওয়ার্ক 1 টপোলজি আছে, নেটওয়ার্ক 1, এই যে এই টপোলজিটা বলছে ব্যাখ্যা করতে। তারপরে প্রথম আমাকে চিনতে হবে এই টপোলজিটা কি। তো এই যে টপোলজিটা, এটা হচ্ছে তোমার কি হাইব্রিড টপোলজি। এই যে টপোলজিটা হচ্ছে কি হাইব্রিড টপোলজি। তুমি এটা লেখছো, তুমি এক পায়ে গেছো। তারপর হাইব্রিড টপোলজিটা কি করবা, ব্যাখ্যা করবা, ঠিক আছে। হাইব্রিড টপোলজি হচ্ছে দুইটা টপোলজি মিলায়া যে টপোলজি, দুই বা একাধিক টপোলজি মিলে যে টপোলজি, এটা হচ্ছে হাইব্রিড টপোলজি। যেমন দেখো, এই অংশটা যদি আমি বাদ দিই, এটাকে বলবো বাস টপোলজি, আর এই অংশটাকে বলবো আমি কি রিং টপোলজি, রিং রিং টপোলজি। তাইলে দুইটা টপোলজি মিলায়া যে টপোলজি, এটা হচ্ছে কি হাইব্রিড টপোলজি। এখন হাইব্রিড টপোলজির সুবিধা অসুবিধা আছে, এইগুলো একটু তুলনামূলক আলোচনা করবা। আর টপোলজির উপরে আমার 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, একটু একটু নিচে গেলে পাইবা, ঠিক আছে। ওই ক্লাসটা করে ফেললে তোমার প্রত্যেকটা টপোলজি একদম ক্লিয়ার ধারণা একটা হয়ে যাবে, এবং এখানে ডিটেলসে মোটামুটি বুঝাই, ঠিক আছে। তারপরে দেখো গহ নাম্বার, নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 3 এর মধ্যে কোনটা অধিক উপযোগী তা তুলনামূলক ব্যাখ্যা কর। আচ্ছা, নেটওয়ার্ক 2টা হচ্ছে তোমার, দেখো নেটওয়ার্ক 2 হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে কি রিং টপোলজি, এটা হচ্ছে রিং টপোলজি, না এটা হচ্ছে তোমার স্টার টপোলজি, এটা হচ্ছে তোমার স্টার টপোলজি। আর এইটা হচ্ছে তোমার নেটওয়ার্ক 3টা হচ্ছে তোমার রিং টপোলজি, রিং টপোলজি। এখন আমি যে টাইপগুলা দিছি, 10 থেকে 12টা টাইপ দিছি, তুমি দেখতে পারছো ওই যে টপোলজি টাইপটা বলছি, দেখছো টপোলজি টাইপটা থেকে যে গহর মধ্যে কোশ্চেনটা আসে, একটা সৃজনশীল যে করছে 2024 সালে এটা, এবং এটা বিগত সালগুলোতেও তুমি পাইবা, ঠিক আছে, এই বছরও পাইবা শিওর। তারপর দেখো কইছে যে নেটওয়ার্ক 2 এবং নেটওয়ার্ক 3 এর মধ্যে কোনটা অধিক উপযোগী মূল্যায়ন করো। তাহলে নেটওয়ার্ক 2টা হচ্ছে স্টার টপোলজি, 2টা হচ্ছে, 3টা হচ্ছে রিং টপোলজি। এখন লিখবা কোনটা সুবিধাজনক। সবচেয়ে বেশি সুবিধাজনক হচ্ছে তোমার স্টার টপোলজি। কেন? এখানে তোমার ডেটা খুব দ্রুত প্রবাহিত হয়, এই যে এখান থেকে খুব সহজে এখানে দ্রুত ডেটা প্রবাহিত হতে পারে, ঠিক আছে, যেখানে যাক ডিরেক্ট প্রবাহিত হতে। কিন্তু রিং টপোলজিতে দেখো এখান থেকে এখানে, তারপরে এখানে আসতে হয় ঘুরে, ঠিক আছে। তো এখান থেকে এখানে সুবিধা বেশি, একটু সুবিধাগুলা এখানে এটার কি সুবিধা, এটার কি অসুবিধাগুলো আছে, এগুলো লিখবা, ঠিক আছে। তাইলে তুমি এইটাতে 4 মার্ক, এখান থেকে তুমি ইজিলি 3 পেয়ে ফেলবা। আর ভালো লাগলে তোমাকে 4ও দিয়ে ফেলবে, ঠিক আছে। তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এটা হচ্ছে স্টার টপোলজি আর এটা হচ্ছে রিং টপোলজি। তারপর আমরা পরবর্তী সৃজনশীলে চলে যাই। ওকে, আর পরবর্তী সৃজনশীল, তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল দেখো, গ নাম্বার প্রশ্ন, ইমনের ইংরেজিতে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর কর। ইংরেজিতে প্রাপ্ত নম্বরটাকে কি করতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তো দেখছো আমি যে বলছিলাম যে রূপান্তর থেকে একটা কোশ্চেন থাকবে, দেখছো এটা ঢাকা বোর্ডে 24 সালের কোশ্চেন এবং বিগত সালেও প্রায় আসে। ওকে, তাহলে ইংরেজিতে নাম্বার দেখো, ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ে যথাক্রমে এত এত। তাহলে বাংলা, ইংরেজি, তাহলে মধ্যেটা হচ্ছে ইংরেজিতে 123 অক্টালে। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করবো, হেক্সাডেসিমেলে নিব। তাহলে কি থেকে অক্টাল টু হেক্সাডেসিমেল, অক্টাল, অক্টাল, অক্টাল থেকে কি এসে নিব, হেক্সাডেসিমেল, ঠিক আছে। ওকে, তাহলে সংখ্যাটা হচ্ছে তোমার 1 2 3, এরকম সুন্দর করে এটা লেখবা, ঠিক আছে। অক্টালে লেখার পরে তোমরা কি করবা, এই যে 1 2 3 এই সংখ্যাটা এইভাবে লেখবা। লেখার পরে অক্টালে যেহেতু আছে বিসিডি কোড বলে একটা কথা,
বি সি ডি কোড, সেটা হচ্ছে 1। প্রত্যেকবার কি হবে? দ্বিগুণ হবে। 1 এর দ্বিগুণ কত? 2। 2 এর দ্বিগুণ কত? 4। 4 এর দ্বিগুণ কত? 8। কিন্তু অক্টালের সময় তোমাকে কি করতে হবে? অক্টালের ভিত্তি যেহেতু 8, 3 সংখ্যার মধ্যে সংখ্যাটাকে সাজাতে হবে। এই যে এই সংখ্যাটা আছে না, এই 1 কে 3 সংখ্যার মধ্যে কি করতে হবে? সুন্দরভাবে সাজাইতে হবে। দেখো 1 কে যদি আমরা 1 এর নিচে একটা 1 দিলাম আর বাকি দুইটা শূন্য দিলাম, তাহলে আমরা 1ই তো পাইতেছি। তাহলে এটাকে 3 ঘরে এইভাবে লিখবা, 1 0 0। ঠিক আছে? তারপরে 2 লেখার জন্য তোমরা কি করবা? দেখো 2 এর নিচে একটা তারিখ দিবা আর 1 এর নিচে 0, 4 এর নিচে 0, 1 এর নিচে 0। তাহলে লিখবা 2 কে লিখবা এইভাবে 0 1 0। গেল, হয়েছে 2 লেখা। তারপরে 3 কিভাবে লিখবা? দেখো 2 এর নিচে 1 দিবা আর 1 এর নিচে 1 দিবা। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে আমাদের 3 হলো। আর 4 এর নিচে দিবা 0। তাহলে 3 বরাবর হবে তোমার 0 1 1। এটা 3 কে এইভাবে লেখ বাইরে। ঠিক আছে? গেল, মুছে ফেললাম। ঠিক আছে? মোছার পরে এবার আমরা কি করব? এই যে সংখ্যাগুলা, এখন এটাকে কি হয়েছে? বাইনারিতে গেছে। তারপর আমাদের কি করতে হবে? এখন বাইনারি থেকে এটাকে আবার কি করতে হবে? হেক্সাডেসিমেলে নিতে হবে। এখন আমরা কি করব? এই সংখ্যাগুলোকে না চার 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 ঘর করে সাজাবো। এই যে দেখো, এই যে 1 1 0, আবার এখান থেকে একটা 0। মোট এই 4 ঘর নিয়ে এই যে 4 ঘর বানাইলাম। ঠিক আছে? তারপর আবার এই 4 ঘর মিলে একটা 4 ঘর বানাবো। 1 0 আর এখানে 1 0, 4 ঘর। তারপর বাকি যে একটা শূন্য রয়েছে, এই শূন্যটা লিখবা। লেখার পর 1 2 3, 4 ঘর হেক্সাডেসিমেল থেকে এটাকে 4 ঘর পূর্ণ করে দিও। ঠিক আছে? গেল। এখন তুমি দেখো, এই যে বিসিডি কোডটা লিখছিলাম না, 1 2 4, তারপর কত? 8। এবার এই সংখ্যাগুলো তো হেক্সাডেসিমেলে চাইবো। এই জন্য তোমরা কি করবা? এটাকে তোমরা এই যে এটার মধ্যে সাজাইবা। এই যে এটাকে জাস্ট এনে নিয়ে বসাই দিবা। এই যে 1 1 0 1, এটাই তো সংখ্যাটা, তো এটাই ছিল 1 1 0 1। এখন দেখো কত হয়। এই যে 2 এর নিচে একটা 1, 1 এর নিচে একটা 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। 2 আর 1 যোগ করলে কত হয়? তোমার 3 হয়। তাহলে এটা হবে তোমার কত? 3। ঠিক আছে? গেল। তারপরে এই সংখ্যাটাকে আমরা বসাই। এই সংখ্যাটা কত? 1 0 1 0। এই সংখ্যাটা বসাইলাম। তাহলে 4 এর নিচে একটা 1 আছে আর 1 এর নিচে একটা 1 আছে। তাহলে 4 আর 1 যোগ করলে কত? 5। তার মানে এই সংখ্যাটা কত? 5। তারপরে এখানে সবগুলো 0 আছে। তাহলে সবগুলোর নিচে 0 0 দিলে এই রেজাল্টটা কত? আলটিমেটলি 0 আসে। তাহলে আমার হেক্সাডেসিমেলে যাওয়ার পর সংখ্যাটা কত হলো? 53। ঠিক আছে? হেক্সাডেসিমেলে ভিত্তিটা জাস্ট লিখে দিবে। হেক্সাডেসিমেলে লিখে দিবা, হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে। ঠিক আছে? হেক্সাডেসিমেলে। ওকে, হেক্সাডেসিমেলে যাওয়ার পর সংখ্যাটা কত? 133। এখন কেউ কেউ অন্যভাবে শিখে থাকো, ওইটাও হবে, বাট এটা হচ্ছে সবচেয়ে সহজ ওই। যদি কেউ আগে না শিখে থাকো তাহলে এইভাবে করবা। আর যদি কেউ অন্য ওয়েতে শিখে থাকে, হ্যাঁ ওইটা হবে। ওকে, তারপর আমরা গহ নাম্বারটা, এই যে গহ নাম্বার, গহ নাম্বার প্রশ্নটা আমরা একটু পড়ি। ইমনের 3টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত নির্ণয় করো। ইমন 3টা বিষয় পরীক্ষা দিচ্ছে। দেখো 3টা বিষয়, বাংলা ইংরেজি আইসিটি। এটাতে তোমার এটাতে বলছে 5C, হেক্সাডেসিমেল, এত 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 নাম্বার করছে। বলছে প্রাপ্ত নম্বর গুলো কি করতে হবে? বাইনারিতে কত, মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত। তার মানে আমাদের কাজ হবে কি, যেই নাম্বার গুলা দেওয়া আছে এই নাম্বার গুলাকে প্রথমে বাইনারিতে নিতে হবে। তারপর বাইনারিতে নিয়ে কি করতে হবে? বাইনারিতে নিয়ে সুন্দর করে যোগ করে দিতে হবে। তাহলে কাজ শেষ। এখন দেখো প্রথম নাম্বারটা হচ্ছে বাংলায়। বাংলায় কত? 5C। তাহলে লিখবা বাংলা 5C। এটাকে আমরা কিসে নিব? বাইনারিতে। তো সংখ্যাটা আছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া খুবই ইজি। তুমি খালি কি করবে? 5C লেখলা। লেখার পরে যেহেতু সংখ্যাটা কিসে আছে? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে থাকলে তুমি কি করবা? এই যে বিসিডি কোড আছে না, বিসিডি কোডের মধ্যে 4 করে সাজাবা। বিসিডি কোড তো জানোই, 1, তারপরে ডাবল হবে 2, তারপর হবে 4, তারপর হবে 8। এখন এই 4 ঘরের মধ্যে এই সিটাকে সাজাবা। এখন কত হচ্ছে? সি কি তোমরা জানো? সি হচ্ছে তোমার, সি দ্বারা বুঝে হচ্ছে তোমার 12। 10-এর পরে থেকে 10 এ, 10 হচ্ছে এ, 11 হচ্ছে বি, 12 হচ্ছে সি, 13 হচ্ছে ডি, 14 হচ্ছে ই, 15 হচ্ছে এফ। এতটুকু পর্যন্ত। এখন সি হচ্ছে 12। এখন এখানে 12 সাজাবা। দেখো 8-এর নিচে একটা 1 দিলাম, 4-এর নিচে একটা 1 দিলাম, আর এখানে 0 0 দিলাম। তাহলে 8 যোগ 4 কত হয় আমাদের? 12 হয়ে গেছে। তাহলে সি নিচে কি লিখবা? 1 1 0 1। এখন আমরা 5 কে সাজাবো। তাহলে 5 কে সাজানোর জন্য 4-এর নিচে একটা 1, 1-এর নিচে একটা 1, বাকি হচ্ছে 0 0। তাহলে কত? 1 0 1 0। ঠিক আছে? তাহলে 5C কে বাইনারিতে নিলে কত হয়? 1 0 1 0 1 1 1 0 0। এই সংখ্যাটা হয় তোমার কিসে নিলে? এই যে আমরা বাইনারিতে নিলাম। কোন সংখ্যাটাকে? 5C। এই সংখ্যাটা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিলাম। তারপরে তারপরে হচ্ছে ইংরেজিতে প্রাপ্ত নম্বর। হ্যাঁ, এখন আমরা দেখব ইংরেজিতে। ইংরেজিতে নম্বরটা ছিল আমাদের কত? 100, তোমার কত? 123।
123 যেটা ছিল অক্টালে, এখন আমরা অক্টাল থেকে কিসে নিব, বাইনারিতে নিব। দেখো কিভাবে, এটাও খুব সোজা। এখন অক্টাল থেকে নেওয়ার নিয়ম হচ্ছে বিসিডি কোডের 3 কোডের মাধ্যমে সাজাও। হেক্সাডেসিমেলের সময় 4 ঘরে, এই যে 4 কোডে সাজাবা, আর বিসিডি কোডের সময়, এই অক্টালের সময় তুমি সাজাবা বিসিডি কোড দিয়ে, তবে সেটা 3 ঘরে। হেক্সাডেসিমেলের সময় 4 ঘরে, আর অক্টালের সময় 3 ঘরে। বিসিডি কোড 1 2 4 এই 3টা ঘরে সাজাবা। দেখো দেখো প্রথমে আমরা 1 সাজাবো। তো 1 সাজানোর জন্য জাস্ট 1 এর নিচে একটা 1 দিবা, বাকিগুলো 0 0, তাহলে হয়ে গেল 0 0 1। তারপরে 2 সাজাবো, 2 সাজালে 2 এর নিচে একটা 1, বাকিগুলো 0 0, তাহলে 0 1 0, এটা হচ্ছে 2। তারপরে 3 সাজানোর জন্য 1 এর নিচে 2 এর নিচে একটা 1, 1 এর নিচে একটা 1, 2 আর 1 যোগ করলে কত 3, আর বাকিটার মধ্যে 0, তাহলে 0 1 1। তাহলে আমরা যখন উত্তরটা লিখবো সেটা হবে কি, এই যে 0 0 0 1 0 1 0 0 1 1, এই যে এইটা। আর এইদিকে দুইটা 0 কি না লিখলেও চলে। ওকে, শেষ হয়ে গেল। এটা এটা কিসে, এটা হচ্ছে তোমার বাইনারিতে চলে গেল। কি থেকে বাইনারিতে চলে গেল, 123 অক্টাল। এই অক্টাল সংখ্যাটা থেকে কিসে চলে গেল, বাইনারিতে চলে গেল। তারপর একটা সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 77 দশমিকে, এটা হচ্ছে আইসিটিতে। এই নাম্বারটাকে আমাদের কি করতে হবে, বাইনারিতে নিতে হবে। এটাও বাইনারিতে নিলাম, এটাও বাইনারিতে নিলাম, বাকিটা বাইনারিতে নিয়ে তারপর নরমালি বাইনারিতে যোগ করে ফেলবো। আচ্ছা, আইসিটি আইসিটি আইসিটিতে পাইছে 77 দশমিক। আচ্ছা, এটা এখান থেকে আমরা কিছু নিব, বাইনারিতে নিব। তো বাইনারিতে নেওয়ার নিয়ম হচ্ছে 2 দ্বারা কি করতে হবে, প্রত্যেকবার ভাগ করতে হবে। এখন 77কে যদি আমরা কি করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত, 38 38 বার যাবে। 38 দুগুণ হচ্ছে 76, আর হাতে থাকে 1, এইটা এখানে লিখবা। তারপরে আবার এই সংখ্যাটাকে কি করবা, 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে 38 এর মধ্যে যদি তুমি ভাগ করো, তাহলে কত হয়, তাহলে 15 আর 3 18 18, ঠিক আছে। তা 18 18 দুগুণে 19, সরি 19 হয়, 19। তারপরে 19 আর হাতে থাকে কত, শূন্য, এই শূন্যটা এখানে লাগবা। তারপর আবার এই 19কে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে 19 এর মধ্যে 9 দুগুণে 18, 9 বার যায় 18, আর হাতে থাকে 1, এই একটা এখানে লিখে দিবা। তারপর আবার 2 দিয়ে দিবা, 2 দিয়ে এখানে ভাগ করবা। 2 দিয়ে কয়বার যায়, 4 বার যায়। 4 দুগুণে 8, এই 4টা এখানে লাগবা। 4 দুগুণে 8, আর এখানে 9, তাহলে আর 1 রয়েছে, এই একটা এখানে লিখে দিবা। তারপর আবার 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে 4 এর মধ্যে ভাগ করলে 2 বার যায়, হাতে থাকে 0। তারপর আবার 2 দিয়ে 2 এর ভাগ করবা, যায় একবার, হাতে থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করবা। তো 2 দিয়ে 1 এর ভাগ করলে কি যায়, যায় না। তো না গেলে তুমি কি করবে, এখানে 0 দিবা। এখন এই 1 কিন্তু রয়েই গেছে, এই একটা এখানে লিখে দিবা, শেষ। আর করতে হবে না। যখন এখানে 0 এসে পড়বে, তারপর আর ভাগ দিতে হবে না। এখন উত্তরটা আমরা লিখে ফেলবো। কত ছিল, 77 দশমিক। ঠিক আছে, এই দশমিক থেকে আমরা কিছু নিচ্ছি, এটা বাইনারিতে। বাইনারিতে নেওয়ার পরে উত্তরটা কিভাবে লিখবা, এই যে এই পাশের সংখ্যাগুলো আছে না, জাস্ট এই পাশের সংখ্যাগুলো লিখবা। 1 0 0 1 1 0 1, লেখার পরে এখানে একটা 2 দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলো চলে গেল, সবগুলো সংখ্যা বাইনারিতে। এখন খালি জাস্ট আমরা যোগ করব। এখন দেখি বাংলা, প্রথমে লিখ, বাংলাতে কত পাইছি, 0 0 1 1 0 1। এটা শূন্যটা লেখা কিনা দরকার নেই, তাহলে আমরা লিখি কত, 0 0, এই যে বাংলাটা 0 0 1 1 0 1 1 1 1 0 1। তারপরে কত ইংরেজিতে, ইংরেজিতে ইংরেজি কত, ইংরেজিতে হচ্ছে 1 1 0 0 1 1 0 0 1 0 1 1 0 1। আর সংখ্যাগুলো বড় বড় লেখার চেষ্টা করবা, যাতে যোগ করতে সুবিধা। তারপর আইসিটি যে নাম্বারটা 1 0 1 1 1 0 1 1 0 0 1, এটা হচ্ছে তোমার কি আইসিটি, আইসিটি। তারপর এখন যোগ করবা, নরমালি যোগ করে ফেলবা। তো দেখো 0 1 1, তাহলে 1 1 যোগ করলে কত হয়, এই যে 1 যোগ 1 করলে কত হয়, 10 হয়। অনেকে আশ্চর্য, হ্যাঁ বাইনারিতে 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয়। ঠিক আছে, এখন এটা সময় নেই ডিটেলসে বোঝানো, ঠিক আছে, কোন ক্লাসে বুঝাইছি। তো 1 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয়। এই 10 এর, এই 10 হয়, 10 এর শূন্যটা এখানে বসাইবা, আর হাতে থাকে না 1, এটা আবার পরের সংখ্যার সাথে যোগ করবা। এই যে পরে 1 আর হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 10 হয়। এই 10 এর শূন্য এখানে বসাবা, আর হাতে আরো 1 আছে না, এই একটা পরবর্তী আবার এই যে এদিকে এখানে এসে যোগ করবা, 1 1, তাহলে 1 1 1, আর হাতে একটা 1, ঠিক আছে, সেই 1। তাহলে মোট 3টা 1 মিলে কত হয়, তখন আমার হয় কত, 11। এই 11 1 এখানে বসে যাবে, আর হাতে 1 থাকবে। তারপর আবার 1 1, আবার 1 1 প্লাস হাতের 1, তাহলে 3টা 1 মিলে কত, আবারও 11। তাহলে আবারও 11 1 বসে যাবে, হাতে থাকবে 1। তারপরে আবারও কত, 1 1 আর হাতের 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1,
তাহলে তিনটা ওয়ান মিলে কত, আবারও 11, আবারও 11। তাহলে আমাদের আবার এখানে একটা ওয়ান বসে যাবে, আর হাতে থাকবে 1, তারপরে আবার 1, আর এখানে আছে 1 1 0 0 0। তাহলে ওয়ানটা সুন্দর করে হাতের ওয়ানটা বসে যাবে। তারপর আবারও 1 1 1 1, তিনটা ওয়ান, 1 প্লাস 1 প্লাস 1, তিনটা ওয়ান মিলে কত, 11। তাহলে এখানে সুন্দর করে 11 বসে যাবে। তাহলে মোট নাম্বার, এটাই হচ্ছে তোমার কি মোট। ওকে, পরে লাস্টে লিখে দিবা যে মোট প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর। হ্যাঁ, প্রাপ্ত নাম্বার, নাম্বার সুন্দর করে ব্র্যাকেটে 1 1 1 1 1 1 0 0 দেখে ব্র্যাকেটে বাইনারি লিখে দিবা। ঠিক আছে, শেষ। তারপর আমরা পরবর্তী সৃজনশীল চলে যাই। পরবর্তী সৃজনশীলের গ নাম্বার প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। এই যে একটা লজিক ফাংশন দেওয়া আছে, সত্যক সারণী। তাহলে এটা কিন্তু তোমার টাইপের মধ্যে আমি বলে দিয়েছি যে লজিক ফাংশন থেকে সত্যক সারণী আসবে। এটা হচ্ছে ঢাকা বোর্ডে 24 সালে আসছে। ঠিক আছে, তাহলে বললাম যে সত্যক সারণী থেকে লজিকের থেকে সত্যক সারণী, না সত্যক সারণী থেকে লজিক, এই টাইপের বলে দিচ্ছি। এটা কিন্তু আসছে। ঠিক আছে, এবং তোমাদের বোর্ডে দেখবো কোনো না কোনো বোর্ডে তোমাদের একটা আসছে। ওকে, লজিক্যাল ফাংশনটা সত্যক সারণী। ওকে, এটা সত্যক সারণী তৈরি করবো আমরা এখন। এখন ঘ নাম্বার দেখো, দেখো সত্যক সারণীটা কিভাবে তৈরি করি। দুই, 3, আর এটা হচ্ছে বাকিটা, এটা হচ্ছে বাকিটা। ওকে, জাস্ট তুমি খালি প্রশ্নের মধ্যে যে সারণীটা এ প্লাস বি ব্র্যাকেট ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস বি বার, এটা লেখা জাস্ট সারণীটা লেখা এটা করবো। আমি সংক্ষেপের কারণে সারণীটা লিখতে পারি যে সারণী তৈরি করা হলো। লেখার পরে জাস্ট তুমি এই বক্সটা আঁকে ফেলবা। ঠিক আছে, তো দেখো বক্সটা কিভাবে আঁকবা। এখন দেখো আমাদের এখানে যে লজিক ফাংশনটা দেওয়া আছে, এখানে কি আছে, এ বি সি আছে, আর এবার বি বার, সে অনুযায়ী গড় আঁকবা। এই যে একটা এ দিলাম, তারপর বি, বি আছে, তারপর সি আছে, সি দিলাম, তারপর আছে এবার, এই যে এবার দিলাম, তারপর আছে বি বার, বি বারের জন্য একটা ঘর। ঠিক আছে, আমি তো একবার আঁকছি। তোমরা প্রথম এই জিনিসগুলো লাগে এই ঘরগুলো আঁকবা, তারপর আস্তে আস্তে ঘরগুলো বাড়াইবে। কিভাবে বাড়াইবে দেখ। তারপরে এ ইন্টু বি একটা ব্র্যাকেটের ভিতরে আছে, এটার জন্য এ প্লাস বি, এ প্লাস বি একটা ব্র্যাকেটের ভিতরে আছে, এটার জন্য একটা ঘর। তারপর আছে এ প্লাস বি বার, এ প্লাস বি বার, এটার জন্য আরেকটা ঘর। আচ্ছা, এবার প্লাস সি, এটার জন্য আরেকটা ঘর, এবার প্লাস এটার জন্য আরেকটা ঘর গেল। তারপর এই পুরাটার জন্য এই বড় একটা ঘর করবা। শেষ। এই কয়টা ঘরই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস সি। শেষ। এখন হলো কি করবা, এখন জাস্ট মানগুলো বসাবে। এখন সি এই তিনটা করে মান তো মুখস্থের মতন। সি এর মান 0 1 0 1 0 1 0 1। তারপরে বি এর মধ্যে যাবে দুইটা করে 1, দুইটা করে 0, দুইটা করে 1, দুইটা করে 0, দুইটা করে 1। তারপর তার ডাবল এর মধ্যে চারটা করে 1, চারটা করে 0, চারটা করে 1, এভাবে। ঠিক আছে, এগুলো মুখস্থের মতন বসায় ফেলো। ঠিক আছে, ওকে। যাওয়ার পরে এখন এবার, এবার মানে কি, এর মধ্যে যা আছে তার বিপরীত। তো এর মধ্যে এখানে শূন্য আছে, তাহলে এখানে 1 0 1 0 1 0 1, মানে জাস্ট বিপরীত। তারপর এবার মানে হচ্ছে বিপরীত। এখানে 1 আছে, তাহলে এখানে হবে 0, 1 আছে 0 1 0, এখানে হচ্ছে 1, তাহলে এখানে হবে 0। তারপরে বি বার, বি এর মধ্যে যা আছে তার বিপরীত। এখানে 0, তাহলে 1 0 1, এখানে 1, তার মানে 0 1 0 1 0, তার মানে এখানে 1 0 1 1, তার মানে এখানে 0 1, তার মানে এখানে 0। এগুলো একটু সাবধানতার সহিত দিবা। তারপর এখানে এ প্লাস বি বলছে, এ আর বি কি করতে যোগ করে। তো এর এখানে 0 আর 0, তাহলে 0 আর 0 যোগ করলে কত হয়, 0 হয়। তারপর আবার 0 আর 0 যোগ করলে কত হয়, 0 হয়। এ প্লাস বি মানে এ আর বি, এই দুইটার মধ্যে যোগ করবো। তারপরে এ 0 আর 1 যোগ করলে কত হয়, 1। 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে কত, 0। 1 আর 0 যোগ করলে 0, আর 1 এ আর 1 এ যোগ করলে কত হয়, 1 ই হয়। ঠিক আছে, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে একে আর একে যোগ করলে কত হয়, একই হয়। তারপর 1 আর 1 যোগ করলে কত, একই হয়। কিন্তু বাইনারিতে আমরা শিখছি যে 1 আর 1 যোগ হয়। এখানে এখানে 1 আসছে, এখানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার একটা কথা আছে যে একই রকমের দুইটা সংখ্যা যোগ করলে বা গুণ করলে একই থাকে, ওইটাই থাকে আর কি। ঠিক আছে, সেই হিসাবে এখানে 1। ওকে, তারপর এ প্লাস বি বার, এ আর বি বার যোগ হবে। এই যে এ, এবার আমরা এ আর এই বি বার যোগ করব। এর মধ্যে আছে 0 আর বি বারের মধ্যে আছে 1, 1 আর 0 যোগ করলে 1। তারপরে এর মধ্যে আছে 0, বি বারের মধ্যে আছে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 0 যোগ করলে 0। এবার এর মধ্যে আছে 0 আর বি বারের মধ্যে 0, তাহলে 0। তারপরে
এর মধ্যে আছে 1, বি বারের মধ্যে 1, তার মানে 1, এর মধ্যে 1, বি বারের মধ্যে 1, সরি 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 মিস্টেক, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে 1, এই যে বি বারের মধ্যে 1, তাইলে 1 এ 1 এ 1, তারপর এর মধ্যে 1, বি বারের মধ্যে 0, তার মানে 1 যোগ করছি, এর মধ্যে 1, বি বারের মধ্যে 0, 1 আর 0 যোগ করলে 1, ঠিক আছে শেষ। তারপরে এবার সি, এখন হচ্ছে এবার আর সি, এই যে এই দুইটা ঘর কি করবো, যোগ করবো, তাহলে 0 আর 1 এ যোগ করলে কত হয়, 1 হয়। তারপরে 1 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 এ যোগ করলে 1, 0 0 যোগ করলে কত, 0, তারপরে হচ্ছে 1 0 যোগ করলে 1, 0 0 হচ্ছে 0, তারপরে 1 আর 0 যোগ করলে কত, 1, ঠিক আছে শেষ। গেল, যাওয়ার পরে এই যে তিনটা টাইপ কভার, এই ঘর পর্যন্ত কভার। এখন এখানে এসে কি করবা দেখো, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস, মানে এই যে এই তিনটা ঘর কি গুণ হবে, দেখো গুণ আকার আছে, এই যে এখানে ব্রেকের এখানে গুণ, এখানে গুণ, এই তিনটা গুণ করবা। এখন গুণের ক্ষেত্রে কি হয়, 0 1 1, গুণের ক্ষেত্রে তুমি যদি 0 ইন্টু 1 ইন্টু 1, মানে একটা শূন্যের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি একটাও শূন্য থাকে তাহলে আলটিমেটলি রেজাল্টটা শূন্য হবে, তাহলে 0 1 1 0, তার মানে 0 থাকলেই কত, 0, শূন্যের ক্ষেত্রে এই যে তিনটার মধ্যে একটা শূন্য আছে, 0, এই তিনটার মধ্যে একটা শূন্য আছে, তার মানে রেজাল্ট হচ্ছে 0, এখানে একটা শূন্য শূন্য আছে, তার মানে শূন্য হবে রেজাল্ট। 1 1 0, 1 1 0, মানে 0 থাকলেই গুণের বেলা কি 0 হয়ে যাবে, আর 1 1 1, হ্যাঁ এই ক্ষেত্রে 1 হবে, তিনটা 1 যেহেতু গুণ হয়েছে 1, তারপরে 1 1 0, যেহেতু 0 আছে, 0 থাকলেই কি 0, তারপর 1 1 1, যেহেতু তিনটা 1 সেহেতু 1, তিনটা 1 থাকলে গুণের ক্ষেত্রে মনে রেখো, তিনটা 1 থাকলে 1, আর যদি একটাও 0 থাকে তাহলে কি হয়ে যাবে, ডাইরেক্ট 0 বসে যাবে, ঠিক আছে। এখন এত কিছু টাকা সময় কিভাবে বসে দেখে নাও, শেষ। এই যে এখানে উত্তরটা চলে আসে, জাস্ট এটা করো, তোমাকে 3 এ 3 দিয়ে ফেলবে, ঠিক আছে, এটা কিন্তু খুবই সোজা এবং এটা প্রায় আসতে দেখে না। তারপর আমরা গহ নম্বর সৃজনশীলটা করি। ওকে, তারপর হচ্ছে গহ নাম্বার কোশ্চেনটা কি বলছে বলো, যে গহ নাম্বার কোশ্চেনটা বলছে তোমার ওয়াই কে বুলিয়ান এলজেব্রার মাধ্যমে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সম্ভব হয়েছে, বাস্তবায়ন সম্ভব হয়েছে। গণনা করতে হচ্ছে ওয়াই কে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন করা কি হয়েছে, সহজে। তার মানে যে আমাদের এই যে লজিক্যাল ফাংশনটা দেওয়া আছে, এটাকে কি করতে হবে, সরলীকরণ, বর্তনী আঁকতে হবে, বর্তনী আঁকতে হবে। আর বলতে যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করলে এটা কি হয়, এই বর্তনী আঁকাটা একটু সোজা হয়। তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে যেই লজিক্যাল ফাংশনটা দেওয়া আছে এটা প্রথমে একবার তুমি বর্তনী আঁকবা, আঁকার ফলে এই লজিক্যাল ফাংশনটা আবার সরলীকরণ করার পরে আরেকটা বর্তনী আঁকবা, মানে দুইটা বর্তনী আঁকবা, এবং দেখা যায় যে পরবর্তীতে সরলীকরণ করার পরে যে বর্তনীটা, ওই বর্তনীটা কি হয়েছে, আঁকাটা সোজা হয়, এটাই বলছে। তাহলে প্রথম আমরা একবার কি করব, বর্তনী আঁকবো। ওকে, আঁকি। প্রথম y ইকুয়াল a প্লাস b ইনটু a প্লাস b বার ইনটু a বার প্লাস c, শেষ। এখন আমরা কি করব, বর্তনী আঁকার নিয়মটা তুমি দেখো, সুন্দর আঁকা দেখেন। তারপর a নিবা, a এর উপর একটা বড় একটা দাঁড়িয়ে দিবা, ঠিক আছে। তারপর b আছে, b নিবা, সুন্দর একটা দাঁড়িয়ে গেল। তারপর সি আছে, সিটাও নিবা, নিয়ে বড় একটা দাঁড়িয়ে গেল। তারপর এখন কি করবে, দেখো এবার, তাহলে তুমি কি করতে হবে, এইভাবে একটা চিহ্ন দিয়ে তোমাকে এখানে কি নিতে হবে, এখানে নিতে হবে তোমার এবার, এটা হচ্ছে এবার। তারপর আবার বি বার, তাহলে বি থেকে এইভাবে একটা নিয়ে তোমার কি করতে হবে, এটাকে দিতে হবে, তোমার নাম দিতে হবে বিবার, ঠিক আছে। চিত্রটা কিভাবে আছে খেয়াল করবা, এইভাবে আঁকবা পরীক্ষার মধ্যে। তারপর সি বার কিন্তু নাই, ওকে হয়ে গেল। এখন তোমার দেখো আমাদের a প্লাস বি, এখানে যোগাকারে তিনটা জিনিস আছে, এই যে একটা যোগাকার, এইভাবে যোগাকার, এখানে একটা যোগাকার, তিনটা কিন্তু ভাগ যোগাকারে। তাহলে যোগের জন্য কি আমাদের অর্গেট, অর্গেটটা কি রকম, এই যে অর্গেট হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের কি অর্গেট, আর এন গেট, অর্গেট আর এন গেট, এন, হ্যাঁ এন ডি, এন গেট মানে হচ্ছে যোগের গুণের গেট, যেটা এটা হচ্ছে এরকম বি এর মতো, আর অর্গেট হচ্ছে এরকম। তাহলে আমাদের তিনটা অর্গেট রাখতে, যোগের তিনটা, একটা দুইটা তিনটা, আমরা এখানে তিনটা অর্গেট লিখে দিই, এই যে একটা অর্গেট, এই যে একটা অর্গেট, এই যে আর একটা অর্গেট এঁকে ফেললাম, ঠিক আছে। ওকে, এঁকে ফেললাম অর্গেট। এখন প্রথম অর্গেটের ভিতরে দেখো তোমার a প্লাস b আছে, তাহলে তুমি সুন্দর করে দিয়ে ফেলবা, এই যে এই অর্গেটের ভিতরে a প্লাস b, আর দিবা কি, এই যে b, সুন্দর করে দেখো কিভাবে খেয়াল করে দেখো। তারপর a প্লাস b বার, এখন এটার ভিতরে তুমি কি দিবা, এই যে a দিবা, দিলাম, তারপর কি দিবা b বার, এই যে দেখো b বারের দায়িত্ব হচ্ছে এটা, সুন্দর করে দিবা, শেষ। তারপর আসি এবার প্লাস c, এবার দিলাম এবার প্লাস c, এই যে এবার, এই যে সুন্দর করে এবার নিয়ে আসলাম, তারপর কি c, এই যে c দিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল সুন্দর। তারপরে দেখো এই তিনটা মিলাই কিন্তু আমার গুণ আছে, এর মধ্যে গুণাকার, এর মধ্যে গুণাকার, তাহলে আমরা এখন গুণের জন্য কি n গেট ইউজ করব, n গেট হচ্ছে b আকৃতি, সুন্দর করে এখানে বড় একটা কি n গেট ইউজ করব, ঠিক আছে। তারপর এই তিনটা জিনিস এই n গেটের সাথে যুক্ত করে দিবেন, এই যে n গেটের সাথে যুক্ত করে দিবেন, ঠিক আছে, শেষ। শেষ হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করা আমাদের যে বস্তুটি রাখলাম, এটা হচ্ছে সেই বস্তু। এখন আমাদের আরেকটা বস্তু রাখতে হবে, ঠিক আছে, আমাদের আরেকটা বস্তু রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ফাংশনটা দেওয়া আছে না, এই ফাংশনটাকে সরলীকরণ করে যে বস্তুটা, ওই বস্তুটি রাখতে হবে এবং দেখা যাবে দুইটার মধ্যে দেখো সরলীকরণ করার পরে বস্তুটি একটু সোজা হয়। তুমি দেখো আমি আঁকি, এই যে তো খেয়াল করো, এই a প্লাস b ইনটু a প্লাস b বার ইনটু a বার প্লাস c হয়েছে। এখন এটা কি করব, সরলীকরণ করব। ওকে, সরলীকরণ করি, এই যে আমরা কি গুণাকার আছে তাহলে গুণ করি, a ইনটু a গুণ, তারপরে a প্লাস মধ্যে 5 এই এদের আবার একে দিলাম, এটা আবার এই b বার দিলাম, তাহলে a b বার গুণ করলে আবার প্লাস a ইনটু আবার এই b দ্বারা, এবার b দ্বারা আবার এই একে দিব, আবার এই b দ্বারা b বার দিব, তাহলে b দ্বারা একে দিলে গুণ করলে b ইনটু a প্লাস b দ্বারা b বার দিব, তাহলে b ইনটু b বার, আর এটা যা আছে তাই লিখলাম, এবার প্লাস c লিখলাম। লেখার পরে দেখো আমরা জানি দুইটা a যদি গুণ করি তাহলে একটা a হয়, ঠিক আছে। তারপর প্লাস, এবার হচ্ছে a b, এটা এইভাবে থেকে যাবে, a b বার প্লাস b a b ইনটু a এইভাবে থেকে যাবে। আমরা জানি b ইনটু b বার মানে কোন একটা সংখ্যা আর তার সাথে যদি গুণ হয় তার বার, তাহলে এটা কি হয়, কাটাকাটি যায়, যেটাই হোক এই সংখ্যাটা যাই হোক, যদি a আর এর সাথে এবার হয় গুণ করলে কি হয়, এটা জিনিস, তাহলে b এর সাথে b বার গুণ করলে কি হয় জিনিস, তাহলে আমাদের আর এখানে গুণাকার থাকছে এবার প্লাস c, এই সংখ্যাটা থাকছে। এখন দেখো আমাদের, এখন এখান থেকে আমরা একটা সংখ্যা, একটা অক্ষর আমরা কমন নিতে পারি, সেটা হচ্ছে a,
তাহলে একম নিলে এখানে থাকে 1 প্লাস এখান থেকে একম নিলে থাকে হচ্ছে b বার আর এখান থেকে একম নিলে থাকছে হচ্ছে তোমার b ঠিক আছে আর এদিকে যা আছে এবার প্লাস c এটা টাইপ হয়ে গেল এখন আমরা একটু এই চিত্রটা একটু মুছতে হচ্ছে ওকে দেখি আমরা দেখো আর আমরা আরেকটা জিনিস জানি যে 1 এর সাথে দেখো এখানে 1 এর সাথে প্লাস b বার প্লাস b আছে আমরা জানি 1 এর সাথে যত কিছু যোগ করা হোক না কেন 1 থাকে তাহলে এর সাথে a * 1 থাকবে ঠিক আছে এখানে 1 এর সাথে যত কিছু যোগ করা হোক 1 থাকে আমরা জানি আর 1 এর সাথে যত কিছু গুণ করো সেটাই থাকবে আর 1 এর সাথে যদি কোনো কিছু যোগ করে তাহলে শুধু 1 থাকে তারপর বাকি যেটা আছে এবার প্লাস c ঠিক আছে এটা বুলিয়ান নিয়ম অনুযায়ী এর সাথে কোনো কিছু যোগ করতে দেখো আর এখানে বের তাই দেখো তারপর এখানে কি করব 1 এ দ্বারা a এবার গুণ করব a এবার প্লাস a দ্বারা এবার গুণ করব a দ্বারা c কে গুণ করব তাহলে a c ঠিক আছে শেষ এখন আমরা জানি যে এই যে কোন একটা সংখ্যা এবং সেই সংখ্যার বার গুণ করলে কি হয় বেনিশ হয়ে যায় শূন্য হয় ঠিক আছে তাহলে এটা বেনিশ তাহলে আমাদের হলো কত a আর c এটা যেহেতু বেনিশ তাহলে আমাদের বাকি কি রয়ে গেল শুধু a আর c গুণাকার a আর c তাহলে এইটা সত্যি সারণী এটা সারণীটা সারণী তাহলে সারণীটা এখানে দেখাই a আর এটা হচ্ছে c a আর c গুণাকার আছে সেজন্য এরকম হবে গুণাকারের জন্য ঠিক আছে শুধু এতটুকু সারণীটা সরলীকরণ করার পর সারণীটা এতটুকু এটাই আর আগে দেখো আমাদের বর্তনীটা মানে বর্তনীটা কত বড় আর আকার পরে দেখো বর্তনীটা কত ছোট হয় ঠিক আছে তাহলে এটাই বলছে যে y এর বর্তনী আগে আমাদের সরলীকরণ করার পরে বর্তনী বাস্তবায়ন করা সহজ এই যে বাস্তবায়ন করা কত আসলে তো তৃতীয় পর্যন্ত সৃজনশীল তখন পঞ্চমতে আসছে সৃজনশীল পরবর্তীতে আরেকটা ক্লাস আমি তখন দিব কয়েকটা সৃজনশীল গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল ওকে